হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছি। আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। তপবন ম্যাথ একাডেমিতে আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি, আহ উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 4 বৃত্তের উপরে বোর্ডের যত এমসিকিউ আছে সলভ করে ফেলবো আমরা 22 সাল পর্যন্ত। তো আমরা একে একে প্রশ্নগুলো দেখা শুরু করছি এবং শেখা শুরু করছি। আমরা দুইভাবে শিখবো, এক বোর্ডেরটা শিখবো এবং সাথে সাথে তার সম্পূরক প্রশ্ন কি হতে পারে আশেপাশে, পরের বার বা কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা শিখে নেব। অর্থাৎ আম, পরের বছর বলো বা যে কোনো সময় যেটা যে কোনোটা এসে পড়তে পারে এমন প্রশ্ন শিখে নেব। এক নম্বরটা শুরু করছি। নিচের কোন শর্তে, অর্থাৎ এই শর্তগুলোর মধ্যে এটাকে সমীকরণটা একটা বৃত্তের হবে কোনটা, আমরা যদি শর্ত কোনটাকে সঠিক মনে করছি। C = 0 হলে বৃত্ত হবে কিনা, না। এখানে মনে রাখতে হবে আমরা যে বেসিক থেকে এটা যাব, সেই বেসিকটা হলো যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ অর্থাৎ বৃত্তের যে বৈশিষ্ট্য ছিল, কখন কোনো সমীকরণকে তুমি বৃত্ত বলতে পারবে, এই সহগ দুটো সমান হতে হবে। অর্থাৎ A = B, এটাই হবে উত্তর। কিন্তু এখানে অসুবিধা হলো A = B দেওয়া নেই। দেখো তারা চালাকি করে এই উত্তরটা দিয়েছে, A/B = 1, যেখানে B ≠ 0। তাহলে এটাই কিন্তু উত্তর আসলে, কারণ এটা A/B যদি 1 হয় তাহলে এটাকে আমি A = B লিখতে পারছি, যেখানে B ≠ 0 অর্থাৎ ভগ্নাংশ আকারে দিয়েছে, এই কারণে তারা B ≠ 0 দিয়ে দিয়েছে। তো এইটাই আমাদের উত্তর, এভাবে চিন্তা করতে হবে। দেখো আমরা শিখিয়েছি যখন, তখন দেখেছি A = B হিসাবে শিখিয়েছি যে বৃত্ত হতে গেলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হলেই বৃত্ত। এখন তারা কি করেছে দেখো, A/B = 1 দিয়ে দিয়েছে। হুম, এরকম একটু চিন্তা করতে হবে। এরপরের প্রশ্নগুলো যখন যাব তখনও একই রকমের। এরপরে আমরা 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে দেখো আমাদের বলতেছে যে R-4 এই = 0 এই পোলার সমীকরণটি কি নির্দেশ করে। দেখো আর এবং থিটা এটা দিয়ে যদি কোনো সমীকরণ তৈরি করা থাকে তাহলে অবশ্যই তাকে পোলার সমীকরণ বলবে, প্রথম বেসিকটা। এবার এই সমীকরণটা, এই পোলার সমীকরণটা কি নির্দেশ করে বলছে, পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত না অধিবৃত্ত। তো আমরা কিভাবে চিন্তা করব। তো আর মানে কিন্তু আমরা জানি √(r)(x²+y²), জ্যামিতিতে আর মানে কি x² + y² রুট। হ্যাঁ, -4 = 0, এই দাঁড়াচ্ছে এটা। তাহলে আমরা এটাকে রেখে এটাকে ডানে নিয়ে গেলে এইখানে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে এটা = 4। হ্যাঁ, এই 4টা ডানে নিয়ে গেলাম, তারপর বর্গ করে দিলে দেখো x² + y² = 16। তাহলে এটা বৃত্তের সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই বৃত্তের সমীকরণ, এই যে বৃত্ত লিখতে হবে যেটা বৃত্ত। এবার এখানে আমরা আমাদের যে আজকে এই যে শেখার জায়গাটা গুরুত্বপূর্ণ কেন, আমরা আরো কিছু কোশ্চেন এখান থেকে শিখবো যেটা পরের বার আসতে পারে। কিরকম বললো, R-4 0, এটা কি নির্দেশ করে এরকম না, বললো বললো যে এইটা একটা বৃত্ত, এটা নিশ্চিত, এই বৃত্তের কেন্দ্র বের করো। এখন তুমি কেন্দ্র কেমনে বের করবা, কারণ R-4 এটা তো পোলার বৃত্ত। তাহলে এটাকে আগে তুমি এরকম বানিয়ে নাও, x² + y² = 16। তাহলে এর কেন্দ্র এখান থেকে দেখো 0 0 তে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এরকম হয়, x² + y² = সামথিং স্কোয়ার। যদি বলে R-4 = 0 এই বৃত্তের ব্যাসার্ধ বের করো, তাহলে এটাকে এরকম বানায় নাও। বানায় নিয়ে তারপরে দেখো এখানে ব্যাসার্ধ হবে 4² 16কে যদি আমি স্কোয়ারে পরিণত করি 4, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4। কিন্তু আরো 2 3টা অঙ্ক মানে কাজ কিন্তু আমরা শিখে নিলাম। এটা আসছে 22 সালে ময়মনসিংহ বোর্ডে। তাহলে এই, এখন আমি তোমাদের একটা শর্টকাট ব্যাপার শিখিয়ে দিচ্ছি। কোশ্চেনে যদি কোনোভাবে প্রথম যে কোশ্চেনটা ছিল সেইটা যে নির্দেশ করার ব্যাপারটা কি, যদি কোশ্চেনে R-4 বা আর নিয়ে আর দিয়ে যদি কোনো প্রশ্ন করে যে এটা কি কি নির্দেশ করে, যেমন শুধু আর, আর = +−4, এটা হলো বৃত্ত। আর +−4 = 0, এটা হলো বৃত্ত। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটাকে ধ্রুবক মনে করি তাহলে এরকম লিখতে পারি, আর
ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কে, অর্থাৎ কোনো সংখ্যা যদি এখানে দিয়ে দেয় তাহলে এটা বৃত্তই নির্দেশ করবে। আবার আর প্লাস মাইনাস কে ইকুয়াল টু জিরো এরকমও যদি থাকে তাও সে বৃত্তই নির্দেশ করবে। এখন বলতে পারো যে স্যার প্লাস মাইনাস থাকলে দুইটাই থাকলে বৃত্ত নির্দেশ করবে, হ্যাঁ। কিভাবে বৃত্ত নির্দেশ করবে? দেখো এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 4 স্কোয়ার, আবার -4 থাকলেও ওই +4 স্কোয়ার হয়ে যাবে। এবার আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই। আর ডান পাশে হচ্ছে 16, তাহলে ওই আগের সমীকরণই আমার আসতেছে কিন্তু। এখানেও একই, আমি যখন এটা এই পাশে নিয়ে যাব তখন আমার আর ইকুয়াল টু সেই +-4ই হচ্ছে, তারপর স্কোয়ার করলে একই আসছে। এই জন্যে এই যে দুইটা, এইটা মনে রাখবে যে আর দিয়ে বামে যোগ বিয়োগ ইকুয়াল টু জিরো, অথবা আর ইকুয়াল টু যোগ বিয়োগ কিছু একটা সংখ্যা যদি দেওয়া থাকে, সে ভগ্নাংশ সংখ্যা হোক, ধনাত্মক সংখ্যা হোক, ঋণাত্মক সংখ্যা, যাই দিক, সে বৃত্ত নির্দেশ করবে। এটা হলো প্রথম কথা। এবার যদি ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বলে, তাহলে আর আমরা এই এই কাজ ওইভাবে চিন্তা করতে পারবো না, তখন আমাদের সমীকরণ বানিয়েই কেন্দ্র ব্যাসার্ধ চিন্তা করতে হবে। এই সেক্ষেত্রে আমরা যেটা শর্টকাট চিন্তা করব, যে এই যে ধ্রুবকটা দেওয়া থাকবে, এই ধ্রুবকটাই হবে ব্যাসার্ধ সব সময়। এই ধ্রুবকটা, যে ধ্রুবকটা দেওয়া থাকবে, এই ধ্রুবকটা, যেমন দেখো একটু আগে r-4 = 0, তাহলে দেখো এই r ইজ ইকুয়াল টু কি হচ্ছিল, 4। দেখো এটার ব্যাসার্ধ কিন্তু আমরা 4ই বের করেছিলাম, কারণ এটাকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম। আর এই 4 কে স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে আমরা জানি এখানে আর স্কোয়ার থাকে, তাহলে আর হচ্ছে 4। তাহলে দেখতেছি যা যোগ বিয়োগ আকারে যে ধ্রুবক থাকবে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আর আর যদি একা একা থাকে তাহলে তার কেন্দ্র হবে 0 0-তে সব সময়। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আমরা এতটুকুর মধ্যে শিখে ফেললাম, যে পোলার দিয়ে যদি কাজ দেয় তাহলে আমরা কিভাবে কাজ করব। তো আশা করি আমরা শিখতে পেরেছি খুব সুন্দরভাবে, এবং এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টাইপ প্রশ্ন, অর্থাৎ অ্যাডমিশনে এগুলো অনেক বেশি বেশি আসে। এখন আমরা আস্তে ধীরে পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হলো এই যে একই ধরনের প্রশ্ন, r = 2 cos θ পোলার সমীকরণটি কি নির্দেশ করে? এটা কি নির্দেশ করে? সেম প্রশ্ন। হ্যাঁ, তাহলে r = 2 cos θ আছে, তাহলে থিটা দিয়ে আছে এবং আর আছে, তাহলে আমি বলেছি বৃত্ত নির্দেশ করে, নিশ্চিত এই যে বৃত্ত নির্দেশ করে। হ্যাঁ, এবার সংখ্যা নেই কিন্তু অন্য কিছু আছে, কিন্তু r = তো আছে। তাহলে মনে রাখবে x = r cos θ, আর y = r sin θ পোলারে। হ্যাঁ, এটা যদি আমাদের বলে, এটা দিয়ে বলে পোলার সমীকরণটি নির্দেশ করো, তাহলে তো বৃত্ত আমরা বুঝতে পারছি। এখন যদি এটা না বলে অন্য কিছু বলে, এইটা না বলে কি বলে, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের আহ ব্যাসার্ধ কত, এরকম প্রশ্ন করে, তখন কিন্তু তোমাকে এই আর থেকে এক্স ওয়াই এ যেতে হবে। তাহলে তখন কি করতে হবে, দুই পাশে আর গুণ করে নাও, তাহলে r² হচ্ছে বামে, আর 2 × r cos θ হচ্ছে r cos θ। তো r² মানে আমরা জানি জ্যামিতিতে x² + y², পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওই যে সম্পর্ক আছে 3.1 অধ্যায়ে স্কয়ার। আর এখানে 2 r cos θ সমান আমি এক্স লিখেছি, এক্স। তাহলে এটা বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে এরকম, x² y², খুব দ্রুত করতে হবে স্যারের মতো, -2x = 0। তাহলে দেখো এটা কিন্তু আর মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্ত নয়, অর্থাৎ শুধু আর আর শুধু সংখ্যা যদি হতো 4 বা 5 বা এরকম, তাহলে কেন্দ্র 0 0-তে এবং ব্যাসার্ধ হচ্ছে ওইটা, ওই যে সংখ্যাটা। কিন্তু এখানে থিটা দিয়ে প্রশ্ন করেছে, তাহলে এখন কিন্তু কেন্দ্র দেখো, কেন্দ্র হবে এখানে, হ্যাঁ, x² y² -2x, তাহলে -2 দিয়ে ভাগ করো, তাহলে 1, ওয়াই নেই, তাহলে 0, 1, 0, এটা কিন্তু কেন্দ্র। ব্যাসার্ধ যদি বের করতে চাও তাহলে √g² মানে 1 স্কোয়ার, হ্যাঁ, প্লাস f² মানে 0, -c মানে 0, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 1। যদিও এই প্রশ্ন করেনি, তারপরও আমরা শিখে নিলাম যে কিভাবে এটাকে বৃত্ত মানে বানাতে হবে। যদি বানাতে বলে এই ধরনের প্রশ্ন কিন্তু সিকিউ কতেও আসে, সিকিউ কতেও আমাদের 2 মার্কের জন্য দিয়ে দেয় যে এটার পোলার সমীকরণ যদি এটা হয়, তাহলে এর কার্তেশীয় সমীকরণ কোনটা, হ্যাঁ, এক্স ওয়াই দিয়ে সমীকরণ কোনটা, তাহলে সেটা হবে এইটা, এটা। আমরা দুই পাশে আর দিয়ে গুণ করে, r cos θ মানে হলো আমরা জানি এক্স, তারপরে বামে নিয়ে যাব, বৃত্তের সমীকরণ হয়ে গেল, তারপর কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। বা কার্তেশীয় সমীকরণ অনেক সময় সিকিউ কতে 2 মার্কের জন্য বলবে
এইটার কার্টেসীয় সমীকরণ তৈরি করে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। তাহলে আমরা পেরে যাব। তো এই ছিল আমাদের, দেখো, 3 নাম্বার। আমরা এখানে প্রায় 70টা প্রশ্ন নিয়ে বসেছি। তো আমাদের কেবল 3 নাম্বার গেল। এরকম কত নতুন নতুন জিনিস আমাদের শিখতে হবে এবং সম্পূরক তার ঠিক নেই। তবে একই জিনিস আসলে আমরা স্কিপ করে যাব। এই যে একই জিনিস বলা যায়, এই যে বলতে বলতে চলে এসেছে যে এই বৃত্তের কেন্দ্র কত, দেখেছো, এই বৃত্তের কেন্দ্র। তাহলে খুব দ্রুত করতে হবে। আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই, আর প্লাস আর সাইন থিটা মানে 2y, আর এই থ্রি এই পাশে যাবে, -3 ইকুয়াল টু 0। তাহলে কেন্দ্র, এখানে সব থেকে মজার ব্যাপার হলো ভুজ নেই, মানে 1 0। তাহলে উত্তর হবে হয় ঘ নয় গ। ঠিক আছে, এভাবে চিন্তা করবে। ওকে। এই, এখন আমরা কি করব, এই যে আহ, যে দুটোতে x 0 সেই দুটোর উত্তর। এখন আমরা জানি যে সাধারণ বৃত্তের যে ওয়াই সহগ, তাকে -2 দিয়ে ভাগ করলে যা উত্তর আসবে এটা হবে কেন্দ্রের কোটি। হ্যাঁ, অর্থাৎ এক্স এর সহগকে, হ্যাঁ, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসবে কেন্দ্রের ভুজ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসবে কেন্দ্রের কোটি। নিশ্চয়ই শুনতে পেয়েছো, শিখতে পেরেছো। তাহলে 2y কে, এই যে ওয়াই সহগ 2, 2 কে যদি আমি ভাগ করি, 2 কে ভাগ করি -2 দিয়ে, তাহলে আসবে -1। তাহলে 0 - 1। তাহলে ঘ উত্তর। এই হচ্ছে আমাদের কাজ করার কৌশল। এবং দেখো পোলার কত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগে পোলার অতটা আসতো না, এখন 22 সালে সব, 19 22 সব পোলার দিয়ে দিচ্ছে। তাহলে পোলারটা আমাদের ভালো করে শিখতে হচ্ছে। তুমি হয়তো শিখতেছো, এইভাবে শিখতেছো না। যার জন্য পরীক্ষা হলে টাইম লাগবে বেশি। দেখবা যে টাইমলি তোমার 25টার মধ্যে 25 মিনিটে পাচ্ছ না। বা যে পরীক্ষা যখন হয়, কখনো কখনো কলেজগুলোতে পরীক্ষা 15 মার্কের পরীক্ষা হতে পারে, সেই 15তে তুমি 15 পাচ্ছ না, 10টা পাচ্তেছো, 60টা পাচ্তেছো। এর কারণ কি? কারণ হচ্ছে এই টাইম কম্বিনেশন, মানে এত সুন্দর দ্রুত কাজ তুমি করতে পারছো না। এটা আরেকটা অসাধারণ প্রশ্ন। এই বৃত্তটির কেন্দ্র কত? এখানে উত্তরগুলো দেওয়া আছে। এই, হ্যাঁ, এই বৃত্তটির কেন্দ্র কত, 5 নাম্বার। তো এখানে কিন্তু সহগটা চিন্তা করতে হবে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে যখনই সহগ থাকবে, এই ধরনের প্রশ্নই বেশি দেয়, তখন সহগটাকে আগে বাদ দিয়ে নিতে হবে। তাহলে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক দ্রুত। আমরা জানি এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। কিন্তু যদি সহগ থাকে তখন কি করব? তখন তোমাদের বুদ্ধিটা আমি বলে দিচ্ছি, তোমরা উত্তর কিভাবে বিবেচনা করবে। এক্স এর সহগ যা আছে, 9 আছে, 9 কে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যেটা, তাই দিয়ে আগে ভাগ করবে, কত হয়? তাহলে 3 হয়। 3, একে এবার -2 দিয়ে ভাগ করবে। ওকে। তাহলে -3/2 হয়। দেখো কোনটার মধ্যে -3/2 আছে, কোটি বের করারই প্রয়োজন হচ্ছে না, 1 নাম্বারটাই শুধু -3/2 আছে, এই যে দেখো। তাহলে কোটি না বের করে উত্তর করা যাচ্ছে। এটা হলো তরিকা। 10 সেকেন্ডের মধ্যে উত্তর আমাদের হাতের মুঠোয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে কি করবা, যদি এদিকে সহগ থাকে, এক্স এর সহগকে সেটা দিয়ে ভাগ করবা, করে আবার -2 দিয়ে ভাগ করবা, ডাবল ভাগ হবে। আর যদি স্যার এটা না থাকতো, এই 3ও নেই, এই 3ও নাই, তাহলে এবার বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 9x, এটা এই বৃত্তের কেন্দ্র কত? জাস্ট সিম্পল 9 কে -2 দিয়ে ভাগ করলে যা হয়, তাহলে -9/2 কোটি, ভুজ। আর কোটি হবে -12 কে -2 দিয়ে ভাগ করলে যাওয়া হয়। ওকে, এইভাবে চিন্তা করতে হবে। যদি না থাকতো, আর থাকলে আগে ওই সংখ্যা দিয়ে ভাগ, তারপর -2 দিয়ে ভাগ, এক্স এবং ওয়াই। ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল 5। 5-এর পরে আমরা দেখি কোনটা অপেক্ষা করছে। একই প্রশ্ন, আমরা শিখবো না এটা। 2 আছে সহগ, তাহলে -4 কে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে -2, আবার 2 -2 দিয়ে ভাগ করছি, তাহলে 1। ভুজ 1 আছে যেটা, এটাই উত্তর, একটাই আছে, ঘ। ফিনিশ। 10 সেকেন্ড নেইনি আমি। এই, এভাবে স্যারের মতো করে কাজ শিখতে হবে। এটাও আমি 7 নাম্বার। তোমরা পজ করে কাজ করতে পারো, উত্তর করতে পারছো কিনা, এই ধরে দিলাম, এটা আর করাচ্ছি না, করে নেবা নিজে। এই, তারপরে এখন আমাদের আছে 8 নাম্বার। 8 নাম্বার আমাদের শেখার বিষয়। 8 নাম্বার আমরা শিখবো কেন্দ্র বিশিষ্ট, একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাস কত? তো আমরা একটু অন্য পেজে যাব। এই ধরনের বেসিক কাজ থেকে খেয়াল করো।
যখন কোনো বৃত্ত কেন্দ্র বিশিষ্ট এরকম কথা বলে, এই হলো বৃত্ত, হ্যাঁ, এইখানে বৃত্তের কেন্দ্র, এই হলো আমাদের, মনে করো, এক্স অ্যাক্সিস, এই হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এই হলো আমাদের এক্স অ্যাক্সিস। এখন এই রেখাটা এই স্পর্শ করে বৃত্তকে, এই এক্স অক্ষ যদি স্পর্শ করে, তাহলে দেখো আমরা এই ধরলাম এইচ এবং কে, তাহলে দেখো এই কোটিটার সমান হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, কার সমান? কোটিটার সমান হয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের কাজের ক্ষেত্রে মনে রাখবে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার, যদি কাকে? এক্স অক্ষকে স্পর্শ করে। একইভাবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো, শুধু কে এর জায়গায় এইচ হয়ে যেত, এই পাশ সেম থাকবে। মনে রাখবে এই পাশ কেন্দ্রের ভুসকোটি স্কোয়ারের পার্ট সেম থাকবে। তাহলে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার। অর্থাৎ যে অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করলে ভুজ হলো এক্স না, তাহলে ওটা হবে না, কোটি হবে ডান পাশে। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো ওয়াই মানে কোটি, কে না, তাহলে এইচ হবে ডান পাশে। তাহলে আমরা এই অনুযায়ী কি উত্তর করতে পারি? -7 8 হলো কেন্দ্র, কেন্দ্র থাকলেই আমাদের স্পর্শ পরে যাচ্ছি। কেন্দ্র, ও, বৃত্তের সমীকরণ বলে নাই, বলেছে বৃত্তটির ব্যাস কত। ওকে, ভেরি গুড। এক্ষেত্রে কে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2 কে হবে ব্যাস, যদি এক্স এক্স অক্ষকে স্পর্শ করে। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে মনে রাখতে হবে 2 এইচ হবে ব্যাস আর এইচ হবে ব্যাসার্ধ। হুম। তাহলে কোন অক্ষকে দেখা যাক, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, 8 হচ্ছে মানে 8 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 8 × 2 = 16। ওয়াই অক্ষকে স্পর্শ করে, সরি, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে 7 হবে হলো ব্যাসার্ধ, 7 × 14। আমি এক্স অক্ষ মনে করেছি। ওকে, এই ভুলগুলো নিজেদের করা যাবে না। কোন অক্ষকে ভালো করে দেখতে হবে, আবারও দেখিয়ে দিচ্ছি এখানে। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই, হ্যাঁ, এই, খেয়াল করে দেখবা যে এইটা ব্যাসার্ধটা ভুজের সমান হবে, এই যে এইখানে ভুজ আর এখানে ভুজ সেম, ভুজের সমান হবে। তাহলে এটা 7, 7-এর দ্বিগুণ ব্যাস চেয়েছে। যদি শুধু ব্যাসার্ধ চাইতো, মাইনাস থাকলেও আমরা শুধু ক উত্তর করতাম 7, শেখার যে ব্যাপারটা আছে এখান থেকে। যদি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত চাইতো? স্পর্শ করলে মনে রাখতে হবে, কোন অক্ষকে যদি স্পর্শ করে বৃত্ত, কেন্দ্র থাকেই তার ব্যাসার্ধ বের করা যায়, কেন্দ্র থেকেই। তাহলে কিভাবে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র হবে ভুজ, বিপরীতটা। এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র হবে কোটি, 8, কিন্তু কোনো নেগেটিভ, ব্যাসার্ধ হবে 8 আর ব্যাসার্ধ হবে 7। কোনো নেগেটিভ পজিটিভ নেগেটিভ থাকবে না, কারণ ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য বোঝায়। গেল। এবার এখান থেকে যেটা আমরা প্রথমে শিখতেছিলাম, যে সম্পূরক প্রশ্নটা এখন শিখবো, যে এই কেন্দ্রবিন্দু যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তের ব্যাস কত চাই, যদি বৃত্তটাই চাইতো, বৃত্তের সমীকরণটা, তাহলে আমরা কিন্তু এরকম চিন্তা করতাম, x+7 এর হোল স্কোয়ার সম্পূরক, ভেরি ভেরি গুরুত্ব, মানে ইম্পর্টেন্ট, এটা আসবেই কোনো না কোনো জায়গায় পাবো, দেখবা y-8 এর হোল স্কোয়ার, আগে শিখে নিয়েছি, ইকুয়াল টু, এবার কোন অক্ষকে স্পর্শ করে ওয়াই, তাহলে 7 স্কোয়ার। যদি এক্স অক্ষকে স্পর্শ করতো, তাহলে বাম পাশ ঠিক থাকতো, ডান পাশে শুধু আমি 8 স্কোয়ার দিয়ে দিতাম, যদি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ বললে। তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এই শর্টকাট গুলো তোমরা লিখে রাখবে, মুখস্থ রাখবে, মনে রাখবে, যে যেভাবে অভ্যস্ত এই জিনিসটা বলতে। কেউ মুখস্থ বলবে, কেউ এই, এই যে আরেকটা চলে আসছে সাথে সাথে, এই কেন্দ্রবিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ ব্যাস, কোটির দিকে তাকাবা, এইখানে যা তার বিপরীতটা 2, হ্যাঁ, 1 আছে, 1 দ্বিগুণ 2, তাহলে গ উত্তরে যে, মানে 18 সালে সকল বোর্ডে আসছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট হলো এটা, এই কেন্দ্রবিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ চেয়েছে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, এক্স অক্ষ মানে কোটির সমান 4, 4 হবে ব্যাসার্ধ। এই যে খ উত্তর, পলকের মধ্যে উত্তর হয়ে যাবে এবং পাবা
পরীক্ষা মানেই এগুলো, পরীক্ষা এগুলো ছাড়া কোনো পরীক্ষা হয় না। এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত? ওয়াই অক্ষ বলেছে 5। ক। হ্যাঁ ঠিক আছে। তারপরে এরপরে বলতেছে যে পরেরটা তোর দেখায় দিই। হ্যাঁ, এই কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? চিন্তা করো কি অবস্থা করেছে। হুম। তাহলে প্রথমে এই কেন্দ্রবিষ্ট বৃত্ত এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে দেখতে হবে। x - 2 এর হোল স্কোয়ার, এবার দেখো x - 2 এর হোল স্কোয়ার প্লাস y - 3 এর হোল স্কোয়ার। হ্যাঁ, এবার যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এটা কোটি হবে, এখানে হবে 2 স্কোয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কোটি হবে, কোটি বলে আমি 2 দিচ্ছি কেন, 3 স্কোয়ার। এবার দ্রুত কাজ করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি বাদ দাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই অক্ষের খণ্ডিত অংশে ডিপেন্ড করে না, তুমি শুধু এক্স ওয়াইটা হিসাব করবা। এখানে -4x আসে, +4 আসে, আর এটা থেকে আসে -6y, আর +9 আসে, আর এখানে -9 = 0। তাহলে এটা এটা চলে যাবে, -4x -6y আর 4 এটা থাকবে। তাহলে জির মান হচ্ছে, বলছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। জি এফ এর মান আর সির উপর ডিপেন্ড করছে। তাহলে আমি -6 থেকে -2 দিয়ে ভাগ করলে 3 হয় এর স্কোয়ার, 2√, এইটা -c, সি বলতে এখানে 4। এই, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত? 9 থেকে 4 বাদ দিলে 5, 2√5। এই যে গ উত্তর। স্যারের উত্তর করার কৌশল দেখেছো? এইটা রপ্ত করতে হবে, স্যার কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হিসাব করিনি, এইটা যখন স্কোয়ারে ভেঙে দিছে। এটা আমি, হ্যাঁ, ক্লাসেও শেখাই যে এটা কি করেছে এটা, কারণ কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের কোনো কাজে লাগবে না, তাহলে এই সময় কমাতে হবে, এত সুন্দর করে উত্তর করতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের বোঝাচ্ছি যে ভেঙে দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছিলাম। এটার হোল স্কোয়ারের সূত্রে x² -4x +4 এরকম আসার কথা ছিল, আমি এটা লিখি নাই। তারপর y² -6y +9 আসার কথা ছিল, আমি ওয়াই স্কোয়ারটা লিখি নাই। এটাই বলতে চাইছি, কারণ আমার ওটা প্রয়োজন নাই। আমার ওইটা অঙ্ক, এই যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বানানোর জন্য। হ্যাঁ, এবার আমি এইটা এটা হিসাব করেছি, এক্স ওয়াই আর কনস্ট্যান্ট হিসাব করেছি, করে দেখলাম এই তিনটা আমার হইলে হয়েছে, জির মান, এফ এর মান আর সির মান। যেহেতু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ তাহলে জিও আমার দরকার নেই, এফ দরকার। সেইটা নিয়ে আমি কাজ করেছি, 2√f² - c, 2√f²- c, এটা হলো ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, আর 2√g² - c এটা ছিল আমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশ। তো এই অঙ্ক এক্স অক্ষের খণ্ডিত অংশও চাইতে পারে, সম্পূরক শিখতেছি এখন। হ্যাঁ, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি চায় তাহলে 2√, এই যে -4 এর 2 ভাগ করলে 2 আসে, তাহলে 2 এর স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো এটা 0 আসবে, এক্স অক্ষের চাবে না, কারণ এক্স অক্ষকে তো স্পর্শ করে, ওর তো কোনো খণ্ডিত অংশ নাই। হ্যাঁ, তাও তুমি বের করলে 2 মাইনাস 4 - 4 আসবে না, 0 আসবে না। তাহলে এই হচ্ছে টোটাল আলোচনা। ওটা চাইবে না, তাহলে আমাদের হয়ে গেল। আমি বলতে না বলতে এই দেখো ওইটার কাজ চলে আসছে, এই যে সমীকরণ কি কাজে লাগবে, সমীকরণ বানানো। খণ্ডিত অংশের কাজ চলছে এখন, তার মানে খণ্ডিত অংশ এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√, একবারে করব 2√, এক্স অক্ষের তাহলে জি লাগবে, তাহলে এক্স এর 4 এর 2 ভাগ করলে 2, স্কোয়ার করলে 4, মাইনাস সি লাগবে 12, তাহলে +12, তাহলে 12 × 4 = 16, 4 2 4 × 8 উত্তর। দেখতে হবে 8 আছে কিনা উত্তরে। 8 উত্তর, গ এই যে 8 উত্তর, ঠিক আছে। হুম, 8 উত্তর ঠিক আছে। এরপরে 70টার মধ্যে কেবল 14 নম্বরটায় আসছে, তাহলে চিন্তা করা যায় এই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত একক? পারা যাবে, এটা দেখাবো না, 2√f² - c, এফ বের করে। এই বৃত্তটি স্পর্শ করে কোন অক্ষকে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। কিভাবে বুঝবা যে কোন অক্ষকে স্পর্শ করে?
তো এটা মনে রাখতে হবে যে আমাদের জি স্কোয়ার অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার ইকুয়াল টু যদি কনস্ট্যান্টের সমান হয় তাহলে এক্স এককে, আর যদি এফ এর স্কোয়ার ইকুয়াল টু সি হয় তাহলে ওয়াই এককে স্পর্শ করে। তাহলে আমরা এক্স এর যে সহগ আছে 4, তাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হয় 2, 2 এর স্কোয়ার করো 4, এই যে 4, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হচ্ছে, তাহলে এক্স এককে স্পর্শ করে। আর যদি এটা না মিলতো তাহলে ওয়াই এর যে সহগ আছে কি 10, 10-এর 2 দিয়ে ভাগ করলে 5, যদি এখানে 25 থাকতো, 5-এর স্কোয়ার করলে 25, তাহলে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করতো। তার উভয় এই দুটা কেমনে শেখাবেন, উভয় অক্ষকে কখন স্পর্শ করে? যদি এরকম হতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, -4x আবার -4y আবার +4 ইকুয়াল টু 0, তাহলে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করতো। কিভাবে? এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 2, স্কোয়ার করলে 4, আবার একেও 2 দিয়ে ভাগ করলে হয় 2, স্কোয়ার করলে 4, তার মানে জি স্কোয়ার, এফ স্কোয়ার এবং সি তিনজনের মান যখন সমান, জি স্কোয়ার ইকুয়াল টু সি, এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে তাকে আমরা উভয় অক্ষকে স্পর্শ করে যায়। আর মূল বিন্দু দিয়ে যায় এমন যদি বৃত্ত হয় যে মূল বিন্দু দিয়ে গমন করেছে, এরকম এরকম মূল বিন্দু দিয়ে, তাহলে বুঝবা তার কনস্ট্যান্ট থাকে না। কনস্ট্যান্ট থাকে না, শুধু এক্স স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকে, এক্স থাকে আর ওয়াই থাকে। তাহলে এটা হলো মূলবিন্দুগামী বৃত্ত। ওকে, বা মূলবিন্দুতে স্পর্শকারী বৃত্ত। তাহলে আমরা এটা চলে গেল, আরো কিছু সম্পূরক কাজ শিখে নিলাম যে অন্যান্য কি কি হতে পারে বা কি হয়। এটাই হচ্ছে এই শেখার মেইন উদ্দেশ্য বা কাজ এখানে। নিশ্চিত বৃত্তের সমীকরণ উত্তর করতে বলেছে, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো এখন এটা তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। অনেকে এখন যেটা করবে আমি জানি যে রেখা অংশকে ব্যাস ধরে যখন বৃত্ত বলে তখন এইভাবে উত্তর করতে হয়, x-1 ইন্টু x-2, অর্থাৎ এই 1 আর এই 2 নিলাম, প্লাস y-2, এই 2 নিলাম, y-2 ইন্টু y-3, এই y-3 ইজ ইকুয়াল টু 0। এইভাবে উত্তর করলে এখান থেকে এক্স স্কোয়ার -2x এইভাবে চিন্তা করে উত্তর করবে। এখান থেকে যা উত্তর আসবে, যেটা আসবে হয়তো ক আসবে সেটাই উত্তর। কিন্তু আমি বলতেছিলাম এই যে একটা তরিকা সূত্র দিয়ে উত্তর করা, এটা বাদ দিয়ে আমরা 10-15 সেকেন্ডে উত্তর করতে পারি কিনা। কিভাবে দেখো, 2 আর 1 কত হয়? 2 আর 1 কত হয়? 3। 3 ভাগ দিলাম 2, অর্থাৎ এইটা তো ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে মধ্যবিন্দুটাই তো কেন্দ্র। আবারও বলতেছি, এই হলো বৃত্ত, এই হলো ব্যাস, এই এইটা আর এইটা, এর মধ্যবিন্দুটাই তো কেন্দ্র। তা আমি কি করব, এখান থেকে কেন্দ্র বের করব। 2 আর 1 3/2, আর এই 3 আর 2 5/2, এই মধ্যবিন্দু বের করছি, ব্যাসের প্রান্ত বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এটা হলো কেন্দ্র। তা আমি দেখবো যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কোনটা। এই, তাহলে দেখো এই যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে 3/2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করো, 5/2, তাহলে আমি দেখতে পেলাম কয় তো উত্তর। অর্থাৎ আমি এইখান থেকে কেন্দ্র বের করে করে এটা যদি কেন্দ্র বের করতাম, এটা 3/2 -5/2 হতো, কিন্তু আমার আমার কেন্দ্র তো 3/2 আর 5/2। তাহলে এভাবেও আমরা উত্তর করতে পারি আরো সহজে, কত দ্রুত। হ্যাঁ, যে এদের মধ্যে এই ব্যাসের প্রান্তবিন্দু, এদের মধ্যবিন্দুটা হবে কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করে করে দেখবো যে উত্তর কোনটা হয়। তাহলে তুমি দুটো অপশন তোমার হাতে থাকলো। অ্যাডমিশন এগুলো প্রচুর কাজে লাগে, যে যখন মনে পড়বে না যে কেমনে করতে হবে, সূত্র কেমন ছিল যে x-x1 ইন্টু x-x-2, আবার প্লাস y-y1, হ্যাঁ y1, এই যে এতগুলোতে মান বসানো, তারপর কাজ করা, ততক্ষণে মানে কেন্দ্র, এর মধ্যবিন্দু দিয়ে কেন্দ্র বের করে জাস্ট চারটার মধ্যে কোনটা উত্তর হবে দেখলেই আমরা কিন্তু উত্তর বের করে ফেলতে পারি আরো ইজিলি। এই ছিল এখানকার শিক্ষাটা। আশা করি আমরা বুঝতে পেরেছি ক উত্তর হবে, এবং আশা করছি তোমাদের ক্লাসটা তোমরা এনজয় করছো। যে মানে স্যারেরা যতই শেখাক, এমসিকিউ ক্লাসে এভাবে শেখা যায় না। হ্যাঁ, সব ক্লাসেরই কিছু আলাদা আলাদা মূল্যায়ন এবং আলাদা আলাদা কাজ রয়েছে। হ্যাঁ, মানে যে কোনো বিষয়ের উপরে ক্লাস
পড়লে তোমার আলাদা জ্ঞান হবেই। তুমি হয়তো ভাবতেছো এমসিকিউ তো আর কি এমনি হয়ে যাবে, এমনি কোনো কিছু হয় না। তো আরো শিখে নিচ্ছে আমরা। এখানে দেখো এ এবং বি বিন্দু দ্বয় সংযোগ রেখা ব্যাস, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র কোনটি? তাহলে এটা তো একদম সরাসরি কেন্দ্র মানে ব্যাসের মধ্যবিন্দু। এটা মূলত চ্যাপ্টার 3.2 এর প্রশ্ন, মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়। কিন্তু প্রশ্ন করছে বৃত্ত দিয়ে, এছাড়া কিছু না। কি সেটা? 5 আর 3 8 ভাগ 2, আর 2 আর 2 4 ভাগ 2, তাহলে আমার হয় 4 আর 2, গ উত্তর হয়ে গেল। এগুলো মুখে মুখে উত্তর হয়ে যাচ্ছে, এইটাই পরীক্ষায় আসে। তাহলে এবার চিন্তা করো, এটাই পরীক্ষায় আসে। সকল বোর্ড 18 সালের প্রশ্ন, বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত কাকে বলে স্যার? বিন্দু বৃত্ত মানে যে বৃত্তের ব্যাসার্ধ 0। এই যে এইভাবে আমরা ঘুরাইতেই থাকলাম, ঘুরাইতেই থাকলাম, একটা জায়গায় দাঁড়িয়ে থাকা, এই এই পয়েন্টটাকেই বলছে বিন্দু বৃত্ত, পয়েন্ট সার্কেল ইংরেজিতে। তো মনে রাখো যে x² + y² এ = r²। এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যদি কেউ ঘুরে এইভাবে, তাহলে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হচ্ছে। এখন এই আর এর মান যদি আমরা 0 করে দেই, কি করে দেই, কোনো ব্যাসার্ধ নেই, তাহলে এইটা = 0 হয়ে যাচ্ছে। x² + y² কি 0। এটাকে বলা হচ্ছে মূলত বিন্দু বৃত্ত, যে বৃত্তের কোনো ব্যাসার্ধ নেই। তাহলে কি হচ্ছে, এখন সে এই পয়েন্টের এই ডান দিকে না গিয়ে এইখানেই সে শুধু ঘুরতেছে, অর্থাৎ এইখানে আমি মানে কোনো ব্যাসার্ধ ছাড়াই সে ঘুরতেছে। তাহলে যে বৃত্ত তৈরি হচ্ছে সেটাকে হচ্ছে বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত শুধু x² আর y² থাকে, আর ডান পাশে 0। তাহলে এই ধরনের সমীকরণ খতে আছে, আমরা দেখতে পাচ্ছি। এটাই আমাদের উত্তর। আশা করি তোমাদের বিন্দুবৃত্ত নিয়ে যে যে প্রশ্ন কনফিউশন ছিল সেগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা বিন্দুবৃত্তের পরে কি শিখতে যাচ্ছে দেখা যাক। আর নিচেরটাও একই প্রশ্ন, নিচের কোনটি বিন্দুবৃত্তের সমীকরণ? নিচের কোনটি বিন্দুবৃত্তের সমীকরণ? ওকে। এবার দেখো, যদি এটা এই প্রশ্নটা আরো ইন্টারেস্টিং কেন, বলা হচ্ছে যে এইগুলোর মধ্যে কোনটা বিন্দু বৃত্তের সমীকরণ। তো এখন যেটা করতে হবে তোমাকে কষ্ট করে, যে ব্যাসার্ধ বের করতে হবে, দেখতে হবে এদের মধ্যে কোনটার ব্যাসার্ধ 0 আসে। তো এখন তুমি ব্যাসার্ধ বের করে দেখো। যেমন প্রথমটার ব্যাসার্ধ আমরা বের করছি, জির মান তো হলো এখানে 2, এফ এর মান হচ্ছে 4, আর সির মান হচ্ছে -20, এর মান -28। তাহলে √g²f², তাহলে 4 + 16 -এ +20 হলো। তাহলে এটা তো 0 হচ্ছেই না, বোঝা যাচ্ছে। এবার অর্থাৎ ব্যাসার্ধ 0 না। এবার পরেরটা, জির মান 2, এফ এর মান 4, সে মাইনাস আর প্লাস আমি নিচ্ছি না কারণ স্কোয়ার হয়ে যাবে, আর সির মান +20। এই, তাহলে এটা √2 এর স্কোয়ার করলে 4, 4 এর স্কোয়ার করলে 16, আর -20। তাহলে দেখো তো, 16 আর 20 -20, তাহলে ব্যাসার্ধ কত হলো? 0। তাহলে এই খ নাম্বারটা x²y², 4x 8y, অর্থাৎ একটা আদর্শ বৃত্তের সমীকরণের মতো হলেও তার ব্যাসার্ধ যেহেতু 0, তাহলে শেখার কত জায়গা আছে, তাহলে এটা কিন্তু বিন্দুবৃত্ত। নিশ্চিতভাবে এটা বিন্দুবৃত্ত, অর্থাৎ ব্যাসার্ধ 0। তাহলে যদি x²y², একটু আগে আমি যেটা বলছিলাম, যখন শুধু দুটো দিয়ে থাকবে তখন এরকম দেখতে হবে, আগেরটায় আবার ফেরত গেলাম। আর যদি সবগুলো থাকে তাহলে তার ব্যাসার্ধ বের করে দেখতে হবে কোনটার ব্যাসার্ধ 0। যার ব্যাসার্ধ 0 সেই হবে বিন্দুবৃত্তের সমীকরণ। ফিনিশ। নাও নেক্সট ওয়ান। কি অপেক্ষা করছে দেখা যাক। অপেক্ষা করছে, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কোনটি? খুব ইজি প্রশ্ন করেছে, বিকজ অফ এটা আমাদের অলরেডি হয়ে গেছে। x - 2 এর হোল স্কোয়ার দিব, প্লাস y+3 হোল স্কোয়ার কোনটায় আছে দেখবো, মাইনাস প্লাস এই যে ঘটায় আছে, ঠিক আছে। ডান পাশে কি হবে না হবে এইসব দেখার দরকারই হচ্ছে না। হ্যাঁ, কারণ বৃত্তের সমীকরণের গঠন কেন্দ্র থাকলে বৃত্ত কেমন হয়, x - 2 এর হোল স্কোয়ার, y+3, এটা একটাতেই আছে। হ্যাঁ, ডান পাশে এক্স অক্ষকে স্পর্শ করলে কিন্তু ডান পাশে 3 স্কোয়ারই হবে, কিন্তু ওটা ছাড়াই উত্তর করা যাচ্ছে। হ্যাঁ, কোটির স্কোয়ার হয়ে যাবে।
তো এই আমরা শিখলাম। এখনো 4.1-এই আছি, 4.1, আমরা 2-তে এখনো যাইনি। হ্যাঁ, স্পর্শক অবিলম্ব আমরা কেন্দ্র, ব্যাসার্ধ, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4.1 এর মধ্যেই আছে। 22 সালের প্রশ্ন আবারও। কি প্রশ্ন দেখা যাক। এই বিন্দুতে কেন্দ্র, ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ। করব না এটা, কারণ আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে, জাস্ট ডান পাশে আমরা 2 স্কোয়ার দিয়ে দেবো, আর এখান থেকে বানিয়ে নেব x+2 এর হোল স্কোয়ার, সবাই লাস্ট বার মতো y-3 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার হবে, শেষ। এখান থেকে যা উত্তর আসে এখানে। ওকে। আরেকটা শিক্ষার্থীরা কাজ করতে পারে, উল্টা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। হুম। যখন এই ধরনের কোশ্চেন করবে, তখন তোমরা এই 2 স্কোয়ারটা একবারে ডানে না লিখে বামেও লিখে নিতে পারো। বা এই যে তুমি জানতে পারছো যে x+2 হোল স্কোয়ার হবে, একবারে তুমি x+2 হোল স্কোয়ার ভেঙে দিয়ে লিখতে পারো যে x² + 4x+4। x+2 হোল স্কোয়ার করলে যা হয়, এবার তুমি দেখতে পাচ্ছ এখানে y-3। আমরা এই সূত্রটা লিখতে গিয়েও টাইম নষ্ট করি। y+3 হোল স্কোয়ার, তাহলে আমি কি লিখবো? y² হ্যাঁ -6y+9 -4 = 0। দেখো তাহলে x² + y² + 4x কোনটায় আছে, আর -6y কোনটায় আছে? +4x-6y এই একটাতেই আছে। 9 না কি এসব আর দেখা, একটাতেই এরকম আছে। ও, এটাতেও আছে। তাহলে তখন দেখতে হবে, তখন কনস্ট্যান্টটা হিসাব করতে হবে যদি একই জিনিস দুটোতে থাকে। ওকে, আশা করি শিখতে পেরেছো। 22 নম্বর বলছে, এই বৃত্তের ব্যাসের সমীকরণ কোনটি? এই বৃত্তের ব্যাসের সমীকরণ চেয়েছে। তো বৃত্তের ব্যাসের সমীকরণ তো ধুম করে এরকম চাইলেই উত্তর করা যাবে না, সেক্ষেত্রে আমরা বুদ্ধি করতে হবে। এটা কিন্তু বের করার অঙ্ক নয়। একটা বৃত্ত দিয়ে তার ব্যাসের সমীকরণ বের করতে বললো হবে না। মূলত এটা চিন্তা করতে শেখাচ্ছে শিক্ষার্থীকে যে কেন্দ্র বের করে এখান থেকে কে সিদ্ধ হয়। কেন্দ্র কত? 12, -12কে আমি 2 দিয়ে ভাগ করছি, -2 দিয়ে, তাহলে কত হচ্ছে 6। আর 4কে -2, তাহলে -2, 6-2 দিয়ে কোনটা সিদ্ধ হয় সেটা দেখো। এই যে গ সিদ্ধ হবে, গ। 6 x এর জায়গায় আর -6 = 0, তাহলে গয় উত্তর। মূলত এখান থেকে যে শুধু বৃত্তের মানে কেন্দ্র দিয়ে মানে বৃত্তের সমীকরণ দিয়ে বলবে ব্যাসের সমীকরণ বের করো, এটা আমরা করতে পারবো না। কিন্তু তার মানে এখান থেকে যে রেখাটা এই বৃত্তকে, এই বৃত্তের কেন্দ্র দ্বারা সিদ্ধ হয় সেই ব্যাস, কারণ আমরা জেনে থাকবো কেন্দ্র ব্যাসের উপরে অবস্থান করে। উল্টা বুদ্ধি করে শিখতে হলো, এছাড়া উপায় ছিল না। 17 সালে আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই আসবে। এর পরেরটা বলছে, এক্স অক্ষকে আহ এই বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করবে না। কখন ছেদ ছেদ করবে না? হুম। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এক্স অক্ষকে ছেদ করবে না, তার মানে এটা বোঝাচ্ছে, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো সে ওয়াই অক্ষকে ছেদ করতে পারে। তাহলে এখন আমরা যদি এরকম চিন্তা করি ছেদ করবে, তাহলে এইটা আমরা কিভাবে চিন্তা করি, মানে উত্তরটা কিভাবে আনতে হবে? আমি তোমার প্র্যাকটিক্যালটা সহ দেখা দিচ্ছি। এই দৈর্ঘ্যটা কত ছিল? এই দৈর্ঘ্যটা 2√g²-c, এটা ছিল ছেদ করলে যে দৈর্ঘ্য কর্তন করে এক্স অক্ষ থেকে, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g²-c। এবার এটা আমরা কখন জিরো ধরি? যখন স্পর্শ করে। হ্যাঁ, এরকম যখন এক্স অক্ষকে স্পর্শ করে, তখন 2√g²-c বলে কিছু থাকে না, অর্থাৎ খণ্ডিত অংশ বলে কিছু থাকে না, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে g² এক্ষেত্রে হচ্ছে কি, সি। এবার কিন্তু স্পর্শ পর্যন্ত হলো g²-c, স্পর্শ করলে। এবার কোশ্চেনকারী বলছে বৃত্তটি এক্স অক্ষকে কি করবে না, ছেদ করবে না। তাহলে তোমাকে কিভাবে উত্তর করতে হবে?
তাহলে চিন্তা করতে হবে, যদি জি স্কোয়ার লেস দেন সি হয়, এই জি স্কোয়ার মান সি থেকে ছোট, তাহলে নিশ্চয়ই সে স্পর্শ করবে না। এই বৃত্তের এই জায়গাটা উপরে উঠে যাবে, এরকম জায়গায় উঠে যাবে, এই এরকম মানে স্পর্শ করবে না। লেস দেন যদি হয়, গ্রেটার দেন হলে তো আরো ঢুকে যাবে, ভিতরে চলে যাবে। তাহলে এইটা উত্তর হচ্ছে আমাদের খ। দেখো কত ক্রিটিক্যালি প্রশ্ন করেছে, যে এক্স অক্ষকে ছেদ করবে না, স্পর্শ করবে না, এমন চিন্তা যদি করে তাহলে কি করতে হবে, জি স্কোয়ার যদি স্পর্শ করতো তাহলে হতো কি জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে যদি স্পর্শ করবে না তাহলে সিটা, মানে জি স্কোয়ারটা সি থেকে ছোট হতে হবে, এই, তাহলে স্পর্শ করবে না। সাধারণত স্যারেরা এই লেস দেন গ্রেটার দেন এগুলো শেখায় না, শুধু আমরা শেখাই কি, যে জি সমান হইলে এই হবে, না হইলে এই হবে, হ্যাঁ এই, কিন্তু ওটা লেস দেন হইলে কি হবে সেটা আমরা শিখে নিলাম। এই রেখাটা যদি, কত সুন্দর প্রশ্ন, এই বৃত্তের ব্যাস হয়, তাহলে কে এর মানটা নির্ণয় করতে হবে। এটা হলো কেন্দ্রের কাজ। এর কেন্দ্র এই রেখার উপরে অবস্থান করবে, কারণ এটা ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে, এই রেখাটা ব্যাস। তাহলে আমরা কি করব, কেন্দ্র বের করবো। কেন্দ্র হচ্ছে -2 দিয়ে ভাগ করলে 3, আর ওয়াই নেই তাহলে 0। তাহলে 3 আর 0 এখানে বসিয়ে দাও, 3 দুগুণে 6। আমি যেভাবে কাজ করছি হবে, 3 দুগুণে 6, আর ওয়াই নেই তাহলে 0। তাহলে 6 যোগ কে সমান 0, কে এর মান -6। কত? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি কিন্তু কিভাবে উত্তর করি অ্যাডমিশনে বা আমাদের এমসিকিউতে 10 সেকেন্ডে 30 সেকেন্ডে যেভাবে উত্তর করতে হয় ওইভাবে শেখাচ্ছি। তুমি বারবার দরকার হলে ভিডিওটা দেখবা, দেখে অভ্যস্ত হবা, তোমারই উপকার হবে। হ্যাঁ, এছাড়া উপায় নেই। কারণ আমাদের শিক্ষার্থীরা এখন দেখতে পাচ্ছি এমসিকিউতে ভালো করছে না। হ্যাঁ, সারা বাংলাদেশেই ভালো করছে না। সুতরাং এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নিজেরা রপ্ত করতে পারো, তাহলেই কেবল ভালো করতে পারবা। পরেরটা দেখে নিচ্ছি, 25 নম্বর অঙ্ক। বলছে এই এবং এই বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এই সির মানটা নির্ণয় করো। তো আগে এখান থেকে তোমাদের একটু বেসিক দিয়ে নিতে হবে। যদি কোনো দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কি ঘটনা ঘটে। এই একটা বৃত্ত, এই, আহ আর এই আরেকটা বৃত্ত, এই। তো এই বৃত্তটা যদি এটাকে বহিস্থভাবে এরকম স্পর্শ করে, তাহলে যেটা ঘটে, যে এখানে মনে রাখতে হবে, এখানে একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে, এর একটা ব্যাসার্ধ আছে R1, আর এর একটা ব্যাসার্ধ আছে R2। এই, এটা C2, কেন্দ্র 2, আর এটা হলো C1। আমাদের মনে রাখতে হবে কেন্দ্র কিন্তু স্থানাঙ্ক, আর এর কেন্দ্র স্থানাঙ্ক। কেন্দ্রদ্বয়ের দূরত্ব অর্থাৎ C1 C2 দূরত্ব, অর্থাৎ রুট ওভারের ওই সূত্রটা, হ্যাঁ, ভুজদ্বয়ের অন্তরের বর্গ আর কোটিদ্বয়ের অন্তরের বর্গ, এইটা হবে এই ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। হ্যাঁ, এই R1 + R2। আমি কেন এলাবোরেটলি এইভাবে তোমাদের চিন্তা করে শিখাচ্ছি, এর কারণ হলো আমরা সরাসরি, হ্যাঁ, এই সূত্র আর R1 + R2 এইখানে নিয়ে এমসিকিউর সময় কাজ করব। হ্যাঁ, বহিস্থভাবে যদি স্পর্শ করে। তো এখন দেখো তাহলে কাজের সময় কিভাবে কাজ করতেছে। বলছে এই বৃত্ত, তাহলে এই বৃত্তর কেন্দ্র হলো 0 0 0 0 কেন্দ্র, আর ব্যাসার্ধ হলো 3, আর এর কেন্দ্র হলো -3 আর -4। হ্যাঁ, আর ব্যাসার্ধ আমাদের √, কত হয়, 9 যোগ 16 - C, এই ব্যাসার্ধ। তাহলে দেখো এই বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সির মান কত, দুইবার এসেছে, ঢাকা বোর্ড 22 সাল আবার 19 সালে এসেছে। তাহলে আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে √, হ্যাঁ, 0 মানে এটা 9 হবে, যোগ 0 - 4 মানে এটা 16 হবে, মানে স্কোয়ার করার পর 9 যোগ 16, 0 - 3 স্কোয়ার মানে কি 9 16, √এর মধ্যে এটা হচ্ছে। আর এইদিকে ব্যাসার্ধ আছে 3, আর এদিকে ব্যাসার্ধ আছে এইটা, √16 - 25 - C, এই। তাহলে আমরা কি করতে পারি, 16 আর 9 25, 5 বিয়োগ এই হলো 3, √25 - C। সির মান কত বের করতে বলছে। তাহলে আমরা বর্গ করে দেবো, এখানে 2 4 হয়, আর এখানে 25 - C হয়, 25 - C। তাহলে সি, 25 থেকে 4 বাদ দিলে যাওয়া হয় 21, সির মান 21। গ, এই যে কত সুন্দরভাবে উত্তর করে ফেললাম, তাও 1 মিনিট লাগে নাই, যদিও প্রত্যেকটা প্রশ্নে আমাদের 1 মিনিট করে বরাদ্দ, কিন্তু আমাদের 1 মিনিট লাগে নাই।
ওকে, এই হচ্ছে আমাদের কৌশল। পরেরটায় চলে যাব আমরা। পরের প্রশ্নটায় চলে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা শেখার মতো কিছু, এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মনে রাখবে, চ্যাপ্টার 4-এ ফার্স্ট পার্টে কোথাও বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কোনো প্রশ্ন বা শেখানোর কোনো ব্যাপার কিচ্ছু নেই। ছোটবেলায় শিখেছো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কি জানো? পাই আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে শুধু এই বৃত্তের ব্যাসার্ধ কত? 1। পাই × 1, তাহলে পাই উত্তর, অর্থাৎ গ উত্তর। এছাড়া আর কিছু ছিল না। তার মানে বৃত্তের ক্ষেত্রফলের প্রশ্ন দিতে পারে যে কোনো বৃত্ত দিয়ে। হ্যাঁ, সে বৃত্তটা কিন্তু x² y², 4x, 4y এরকম টাইপের বৃত্তও দিতে পারে। সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে, তার স্কোয়ার করতে হবে, পায়ের সাথে গুণ করতে হবে। তাহলে যা উত্তর হয় তাই, বৃত্ত যেমনই দিক তার ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু পাই। তাহলে আমরা ক্ষেত্রফলের চিন্তা করতে পারবো। অর্থাৎ ক্ষেত্রফল প্রশ্ন হতে পারে, সেটাও আমরা শিখে নিলাম। 1 2 3-এর প্রশ্ন। এই বৃত্তটি মূল বিন্দুগামী। হ্যাঁ, কনস্ট্যান্ট নেই মানে মূল বিন্দুগামী, কনস্ট্যান্ট নেই, ভালো করে খেয়াল করো, তাহলে 1 নম্বর তো সঠিক। এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√, জি মানে জি মানে এর 2 ভাগ করলে 2, এর স্কোয়ার মানে 4, মাইনাস সি নেই, তাহলে 2 আর 2 গুণ করলে 4। হ্যাঁ, এটা সঠিক। দেখছো কত দূর তো রুট করে ফেলছে, আর অঙ্ক করিই নাই কারণ সি শূন্য। আচ্ছা, এবার ওয়াই অক্ষকে 0 - 6 বিন্দুতে ছেদ করে, ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। তো ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বোঝার জন্য ওয়াই অক্ষের উপরে কার মান শূন্য? এক্স এর মান শূন্য। ওয়াই অক্ষের উপরে এক্স এর মান, তাহলে এই এক্স এর মান এখানেও শূন্য ধরতে হবে, এখানেও শূন্য ধরতে হবে। তাহলে প্রশ্নটা মানে সমীকরণটা হয় y² - 6y = 0। তাহলে ওয়াই কমন নিলাম, y - 6 = 0। তাহলে ওয়াই এর মান একটা হয় 0 আর একটা হয় 6। তাহলে সে 0 6 বিন্দুতে ছেদ করার কথা। হ্যাঁ, তাহলে সে 0 6 না দিয়ে -6 দিয়েছে, তাহলে এই তথ্যটা ভুল আছে। তাহলে 1 2 সঠিক উত্তর ক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এর মাধ্যমে যে কিভাবে একটা সমীকরণ অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, এটা কিভাবে বের করব। যেমন যদি বলতো এই অঙ্কটায় যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, যে এই বিন্দুতে ছেদ করে, এরকম যদি বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এক্স অক্ষকে যদি বলে ওয়াই এর মান শূন্য ধরবো, এইখানে আর এইখানে শূন্য ধরে দিতাম। তাহলে এখান থেকে দেখো এই যে এক্স কমন, না এখান থেকে হিসাব করো, এক্স কমন নিলে থাকে x = 0 আর এক্স এর মান 4। তার মানে হ্যাঁ, 4,0, 4,0 তখন কিন্তু, হ্যাঁ কারণ এক্স অক্ষকে বলেছে ছেদ করে, তাহলে 4,0 হয়ে যেত। হ্যাঁ, আশা করি তোমরা শিখতে পেরেছো। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। নেক্সট আবারও 1 2 3-এর প্রশ্ন। প্রশ্ন দেখা যাচ্ছে খুব ইজি হবে মনে হচ্ছে। এই বৃত্ত, এই বৃত্ত, এটা দেখে বোঝা যাচ্ছে এর কেন্দ্র 0 0 থেকে, 0 0-তে, হ্যাঁ ব্যাসার্ধ 10, এটাও ঠিক আছে। এক্স অক্ষের খণ্ডিতা অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 20। তো তাই হবে। হ্যাঁ, এটা কিন্তু সচরাচর শিক্ষার্থীরা বুঝতে চায় না কেন এক্স অক্ষের কঠিত অংশ 20 হচ্ছে। কারণ এর তো আমরা জানি এক্স অক্ষের কঠিত অংশের দৈর্ঘ্য 2√g² - c। তো এর তো সি, তারপরে অমুক তমুক। হ্যাঁ, এর কিন্তু মনে রাখতে হবে এই সূত্র দিয়েও করা যাবে, অন্য একটা বেসিক সূত্র দিয়েও করা যাবে, মানে বেসিক চিন্তা দিয়েও করা যাবে। কিরকম? এর সি কিন্তু 100, x² + y² - 100 তার মানে এই বৃত্তের এক্সও নেই, ওয়াইও নেই, সি আছে শুধু, তাও সে বৃত্ত। তাহলে এবার দেখো আমাদের এইখানে যদি আমরা বসে যাই, জি নাই, তাহলে 2√, -100, তাহলে +100 হয়ে যাচ্ছে 100। 100-এ রুট করলে 10, 10 আর 2 গুণ করলে 20, তাহলে এটা সঠিক আছে। এই, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা এইটা দিয়ে এটা চিন্তা করতে চায় না। সে চিন্তা করে এটা তো মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে কেমনে এটা মানে আমি বের করব যে মানে সেটা তো সাধারণ সূত্র x² y² 2gx, এইরকম টাইপের প্রশ্ন হলে সে দ্রুত চিন্তা করতে পারে।
এই ক্ষেত্রে আমাদের এরকম চিন্তা করতে হবে, আমি তোমাদের একটু দেখাই। এটা হলো মনে করো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। এই যেহেতু মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্ত, তাহলে বৃত্তটা এই রকম বৃত্ত। তাহলে এখন চিন্তা করো, যে বলছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তাই তো? তাহলে এই পাশে 10, আর এই পাশে কত, 10, কারণ ব্যাসার্ধ 10 হচ্ছে, ব্যাসার্ধ 10। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 20 হচ্ছে। এইভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে তার আর ওই জিতে যাওয়া লাগে না, কোনো কিছু করাই লাগে না। তাহলে দুই ভাবে সে উত্তর করতে পারবে। ভেরি গুড। তো সুন্দর করে চিত্র সহ, হ্যাঁ, শিখিয়ে দিলাম। আমার মনে হয় না এইভাবে বা এত সুন্দর কাজ কোথাও তোমরা পাও বা পেয়েছো। নেক্সট ওয়ান, 29। এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। মানে তিনটা তথ্যই দেওয়া আছে, কোনো কিছু বলা ঠলা নেই। 17 সালে এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, এস কোনো ভুল নেই, কেন্দ্র মূল বিন্দুতে। হ্যাঁ, এবার এই একটি বৃত্তের সমীকরণ, এই তথ্যটা সম্পূর্ণটাই ভুল আছে। তাহলে উত্তর 1 আর 3, এতে কোনো ভুল নেই। কারণ একটা তথ্য যদি ভুল বের করা যায়, এই 1 2 3-এর ক্ষেত্রে খুব মজার কাজ এটা। যে এই যে, কারণ সহগ একই নেই, এখানে টু থাকলে বৃত্ত হতো, নেই, বা এখানে টু না থাকলেও বৃত্ত হতো, নেই। তাহলে এটা সঠিক আছে। অয়ক্ষকে স্পর্শ করে অমুক তমুক কত কথা বলে দিছে, এগুলো দেখার দরকার নেই। 1 আর 3 সঠিক। তাহলে এটা আমরা 29 নিয়ে নিলাম। আমার মনে হয় ভিডিওর যে লেন্থ হচ্ছে, তাতে আমরা আহ, এই 30-এর বেশি শেষ করতে পারবো না। পরবর্তী ভিডিওতে আমাদের কাছে আছে 70টা মতো এমসিকিউ, 4.1, 4.1 এবং 4.2 মিলে। হ্যাঁ, 70টা এমসিকিউ আছে। তাহলে আমরা এটার পার্ট 2 বানাচ্ছি। অর্থাৎ এইটা পার্ট 1 আপাতত। 4.1-এর সম্পূর্ণটাই শেষ হয়নি, পার্ট 1 বলতেছি, আর পরেরটা পার্ট 1-এর যে অংশটা বাকি থাকছে আর পার্ট 2 দুটো মিলে একসাথে দিব। এইটা, এই বৃত্তের ক্ষেত্রে জি হচ্ছে 0 হলে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। অর্থাৎ জি যদি 0 হয়, তাহলে এক্স থাকবে না। তো এক্স যদি না থাকে, এরকম এটা থাকবে না, জি 0 হলে এটা থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, উম কেন্দ্রের ভুজ থাকবে না, কোটি থাকবে। তাহলে তো ওয়াই অক্ষই বোঝাচ্ছে, দেখো। ভুজ থাকবে না, কোটি থাকবে, সেটা কোন অক্ষের উপরে জিনিস বোঝায়, ওয়াই অক্ষের, তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত, সঠিক। আবার পরের প্রশ্নে বলছে এফ স্কোয়ার ইকুয়াল টু যদি সি হয়, তাহলে বৃত্তটি, মানে খুব বেসিক কোশ্চেন এগুলো, এক্স অক্ষকে স্পর্শ করে। না, এটা তো ভুল তথ্য। আমরা জানি জি স্কোয়ার ইকুয়াল টু সি হলে, হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ, তাহলে 1 আর 3 উত্তর। এই যে বৃত্তটি মূল বিন্দু বলছে, বৃত্তটি মূল বিন্দু না, বৃত্তটি মূল বিন্দু গামী হওয়ার কথা, হ্যাঁ, কথাটা এখানে ভুল আসছে। এই, তাহলে বাকি দুটো তথ্য সঠিক, 1 ও 3 উত্তর হবে। খ, 1 ও 3। তো আমরা আজকে এই 30 পর্যন্তই রাখতেছি। তারপরে মনে করো আমাদের এই 4.1-এ প্রশ্ন আছে টোটাল 45টা পর্যন্ত। আরো 15টা প্রশ্ন আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রয়ে গেল, 30টা পর্যন্ত রাখতেছি। তারপরে 4.2-তে আমাদের প্রশ্ন আছে ওইরকম দেখা যাবে 25 30টা। তাহলে সামনের দিন আমরা বাকি কাজগুলো শিখব। ওকে, আশা করছি সামনের দিন যত বড় ভিডিওই হোক, 4.1-এর বাকিটা এবং 4.2 সম্পূর্ণটা, বৃত্তের স্পর্শক অবিলম্ব, এই দুটো আমরা শিখে নেব। ভালো থাকো সবাই ততক্ষণে। তপবন ম্যাথ একাডেমির সাথেই থাকো। বাংলাদেশের সকল স্টুডেন্টকে এটা ছড়িয়ে দাও, সবাই শিখুক, সবাই ভালো করুক।